এখন দেখেন আমরা সামুদ্রিকের স্কেলের সাহায্যে দেখি। আমাদেরকে সামুদ্রিক আঁকতে বলা হয়েছে, তাহলে সামুদ্রিক আঁকার নিয়মটা আমরা আগে প্রথমে বৈশিষ্ট্যগুলো অবশ্যই শিখে নিতে হবে। স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। এখানে আঁকা হয়েছে চাঁদা ব্যবহার করে 60 কোণ ডিগ্রি আঁকে, অর্থাৎ মাঝখানে যে চাঁদা থাকে এভাবে, এইখানে যে কোণটা থাকে এই কোণটা এই জায়গায় বসাতে হবে, মানে এই পাশে এভাবে থাকবে। তো এখান থেকে 60 ডিগ্রি কোণ দিয়ে আমাদেরকে আঁকতে হবে। ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখা সমান্তরাল রাখতে হবে। ত্রিকোণী সেট আমরা একটু আগে দেখিয়েছি, এইরকম তাইটাই হচ্ছে ত্রিকোণী সেট। তাহলে এই সেটটা ব্যবহার করে এটা আর এটা আঁকতে বলা হয়েছে। তাহলে দ্বিতীয় ও তৃতীয় ধাপে অঙ্কিত রেখার 3 সেন্টিমিটার চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করবেন। চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুতে স্কেলের সাহায্যে সংযুক্ত করে দেবেন। বাস, এটাই হচ্ছে আমাদের সামুদ্রিক আঁকার নিয়ম। নিচে সামুদ্রিকগুলো হোমওয়ার্ক আপনাদের থাকবে। তারপরে আমরা এখন যাব রম্বস। রম্বসের বৈশিষ্ট্য আমাদের গাইডে দেওয়া থাকবে, কীভাবে আঁকতে হবে হচ্ছে বিভিন্ন গাইডের বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া আছে, কিন্তু এখানে জাস্ট সামান্য করে দেওয়া আছে রম্বস কাকে বলে আর রম্বস কী। যেই চতুর্ভুজের 4টি বাহু দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে, আর বর্গ এক ধরনের রম্বস। তাহলে আমরা এখানে গাইডে গেলে গাইডে আমরা অবশ্যই দেখতে পাবো যে আমাদের রম্বসের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, রম্বস আঁকার নিয়ম দেওয়া আছে, রম্বসের বৈশিষ্ট্য দেওয়া আছে। তা আমরা গাইড খুলে অবশ্যই রম্বসের বৈশিষ্ট্যগুলোই দেখে নিব, অবশ্যই শিখে নিব। তারপর হচ্ছে চতুর্ভুজের কর্ণ। এখানে সামান্তরিক রম্বস। সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয়। তাহলে সামুদ্রিকে বলা যায় যে পরস্পরের যে মধ্যবিন্দু এই মাঝখানে এই জায়গায় মিলিত হয়েছে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরের মধ্যবিন্দুতেও মিলিত হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। কর্ণদ্বয় পরস্পর উপর লম্ব। তাহলে এখন আমাদের একটু কাজ হচ্ছে যে দেখাবো, আমাদেরকে বলা হয়েছে সামুদ্রিকের সকল বাহু দৈর্ঘ্য সর্বদা সমান না, সকল কোণ সর্বদা সমকোণ না। আমি আপনার বোঝার জন্য ক্রস দিচ্ছি। বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল দৈর্ঘ্য সমান। হ্যাঁ। তারপর বর্ণগুলো সবসময় পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করে, পরস্পরকে লম্বভাবে ছেদ করে। রম্বস, হ্যাঁ। সকল কোণ সর্বদা সমকোণ, আমরা একটু আগে পড়ে আসলাম যে এখানে রম্বসের কোণগুলো কি সমকোণ। এই যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। বর্গ এক ধরনের রম্বস, অর্থাৎ 4টি বাহু সমান যেহেতু 4টি দৈর্ঘ্য সমান হবে, এখানে 4টি কোণও সমান হবে। বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল আর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা বুঝতে পারছি এই চকটা কীভাবে পূরণ করতে হবে। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। বৃত্ত। আমরা যদি একবার পেন্সিলটিকে গোলাকার ঘুরিয়ে আনি তাহলে একটি সুন্দর গোলাকৃতি পাবো। এই গোলাকৃতিকে বলা হয়েছে বৃত্ত। যেই বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে ফেলে রেখেছে তাকে বলা হয় পরিধি। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরে একটি বিন্দু থেকে সমান দূরে। অর্থাৎ আমরা চাঁদার সাহায্যে আমাদের এভাবে একটা জিনিস থাকে যেখানে আমরা একটা কাটা কম্পাসের মতো থাকে, এখানে পেন্সিল দিতে হয়। তো আমরা এইটাকে চাপ দিয়ে বৃত্তটা আঁকার চেষ্টা করবো। এখানে মাঝ বরাবর রেখে চারপাশে ঘোরালেই বৃত্ত আঁকা হয়ে যাবে। তাহলে এখন বৃত্তের পরিধির প্রতিটি বিন্দু দূরত্ব কি কেন্দ্র থেকে সমান? কেন সমান? শ্রেণীতে আলোচনা করতে বলা হয়েছে, এটা অবশ্যই আপনাদের শ্রেণীতে আলোচনা করেছে। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করব যে এখানে কিভাবে এটা বৃত্তটা আঁকা যায়। বৃত্তের অংশগুলো ডান পাশে দেওয়া আছে। ব্যাসার্ধ কি? তাহলে আমাদেরকে অবশ্যই এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। বৃত্তচাপ পরিধির একটি অংশ। জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্ত, দুইটি বিন্দুর সংযোগ রেখাংশ। জ্যা, এখানে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে জ্যা কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জ্যা হচ্ছে, এটা হচ্ছে বৃত্তচাপ, এটা হচ্ছে ব্যাসার্ধ, তারপরে এখান থেকে যে এটা মাঝখানে ফাঁকা আছে যত দূরত্ব এটাকে বলা হয় ব্যাস, আর জ্যা হচ্ছে এটা একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটি সংযোজক, অর্থাৎ শেষ প্রান্ত দুটি, শুরু আর শেষের সংযোজকটাই হচ্ছে জ্যা। ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা, ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী জ্যা, আর ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে এগুলো অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্নে আসবে, তাই আমাদেরকে অবশ্যই শিখে রাখা প্রয়োজন। তার পরবর্তীতে যাই, কম্পাস ব্যবহার করে নিজের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তগুলো অঙ্কন করি। তাহলে আমরা কম্পাস ব্যবহার করে অবশ্যই বৃত্তগুলো ব্যবহার করব।
এই যে আপনাদেরকে আমি এতক্ষণ এটার কথাই বলেছিলাম যে এটা ব্যবহার করে পরিমাপ নিয়ে আমরা এই বরাবর রেখে যদি বৃত্তের মতো ঘোরাই তাহলে অবশ্যই একটা বৃত্ত অঙ্কন করা হয়ে যাবে। আর 3 সেন্টিমিটার পরিমাপ করবো মানে এই স্কেল থেকে এতটুকু বরাবর 3 সেন্টিমিটার নেব। আমাদের যেহেতু স্কেল আছে ওই স্কেলের সাহায্যে নিয়ে আমরা একটা মাঝখানে গোল জায়গা, একটা পরিষ্কার জায়গায় এটা এই জায়গাটা, এই কোণাটা, এই জিনিসটা এ পাশে রেখে তারপরে আমরা এইভাবে ঘোরাবো এই পেন্সিলটাকে। তাহলে আমাদের বৃত্তটা আঁকা হয়ে যাবে, অঙ্কন করা হয়ে যাবে। আর বৃত্তের বৈশিষ্ট্যগুলো গাইডে দেওয়া আছে। এখানে তো কিছু বৃত্ত কাকে বলে, বৃত্তের কী কী অঙ্গ থাকে, যেমন মানুষের হাত পা আছে সেরকমই হাত পা থাকে, তাই বৃত্তেরও যেসব অঙ্গ থাকে সেগুলো বলে দেওয়া হয়েছে। এখন গাইড থেকে আশা করি দেখে বৈশিষ্ট্যগুলো শিখে নেবে। আপনাদের সহজের জন্য আপনাদেরকেও গাইডের উত্তরের ছবিগুলো দিয়ে দেওয়া হবে, বৈশিষ্ট্যগুলো। তাহলে এখন আমরা যাই এখানে অনুশীলনী 10-এ, যেটা বলা হয়েছে ক এবং খ রেখা দুটি সমান্তরাল। নিচের উদাহরণটি দেখো এবং রেখা দুটি ব্যবহার করে একটি ট্রাপিজিয়াম ও দুটি সামুদ্রিক অক্ষ। আপনাদেরকে বলা হয়েছে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কী, ট্রাপিজিয়াম কাকে বলে শিখে নিতে। তাহলে আপনারা যদি ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য শিখে নিতে পারেন তাহলে ক আর খ মিলে কিন্তু এই ক খ রেখা দুটি সমান্তরাল এগুলো মিলে কিন্তু আপনি ট্রাপিজিয়াম আর সামুদ্রিক এঁকে ফেলতে পারবেন। ডান পাশের চিত্রে সামুদ্রিকের বাহুগুলোর দৈর্ঘ্য এবং কোণগুলো পরিমাপ নির্ণয় করো। তাহলে আমরা এটা আপনাদেরকে করে দিতে পারতেছি। বলতেছে ডান পাশের চিত্রে সামুদ্রিকের বাহুগুলো দৈর্ঘ্য এবং কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা জানি সামুদ্রিকের 2 জোড়া বাহু সমান, 2টা কোণ সমান, বিপরীত বাহু সমান। তাহলে আমাদেরকে বলছে ক আর গ, অর্থাৎ ক আর গ সমান কত। এটা 6 সেন্টিমিটার, তাহলে এটাও হচ্ছে 6 সেন্টিমিটার। তারপর গ আর ঘ কত সমান কত, এটাও 4 সেন্টিমিটার। তারপরে 3 ঘ কোণ সমান কত, 70 ডিগ্রি। আর ক কোণ সমানও 70 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি। নিচের চিত্রে চতুর্ভুজের কোন কর্ণগুলো দেওয়া আছে, চতুর্ভুজগুলো আঁকো এবং কোনটি কোন ধরনের চতুর্ভুজ তা লেখো। তাহলে আমরা জানি এটা হচ্ছে যতটুকু সম্ভব মনে হচ্ছে আমরা দেখেছি রম্বস পড়েছি আমরা, তারপর ট্রাপিজিয়াম পড়েছি এগুলো। যেমন আমরা যদি আগের পেজের দিকে যাই তাহলে এগুলো দেখতে পারবো, ওগুলো কি মাঝখানে সমদ্বিখণ্ডিত করে এই যে পড়েছি। তাহলে এটা পড়েছি আমরা হচ্ছে ক খ গ, ওটা হচ্ছে লম্ব, মধ্যবিন্দু ছিদ্রিত করেছে লম্ব, তাহলে এটা অবশ্যই রম্বস। আর ওটা হচ্ছে সামুদ্রিক। তাহলে এটা হচ্ছে রম্বস, এটা আমি আর দিচ্ছি মানে হচ্ছে এটা রম্বস। তারপরে এটা হচ্ছে এস মানে সামুদ্রিক। তারপরে এটা হতে পারে কি হতে পারে, এটা আপনাদের প্রশ্ন রইল, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ডান পাশে 2টি আয়ত দ্বারা অঙ্কিত একটি চিত্র দেওয়া আছে, গ বাহুর উপর অঙ্কিত লম্বগুলো শনাক্ত করো। এখন আমার যতটুকু ধারণা মনে হয়, আমি আমার স্টুডেন্টদেরকেও বলে থাকি এরকমই এতগুলো আসবে না, যা আসবে প্রথমে এমসিকিউতে আসবে কতগুলো, যেগুলো আপনাদেরকে চিত্র সহকারে এইরকমই এই 2 নঙে যা দেওয়া আছে সেগুলোর মতো দেওয়া আসবে, এরকমই দেওয়া আসবে 2 নং এমসিকিউ এরকমই প্রথমগুলোতে। তার পরবর্তীতে জ্যামিতি নিয়ে কিছু সিকিউ আকার থাকতে পারে বা একটা জ্যামিতি দিয়ে আপনাদেরকে দিতে পারে, বা রম্বসের বৈশিষ্ট্যগুলো লেখাও, বা বর্গের বৈশিষ্ট্যগুলো লেখাও, বা সামুদ্রিকের বৈশিষ্ট্য সামুদ্রিকের চিত্রসহ ব্যাখ্যা দাও, এরকমই প্রশ্ন আসবে আপনাদের জন্য। এরকম প্রশ্ন আসার কথা, আমার যতটুকু অভিজ্ঞতা থেকে বলছি। ঠিক আছে, এখন আমরা পরিমাপে যাচ্ছি। তাহলে পরিমাপে আমাদেরকে অবশ্যই আগে এই দৈর্ঘ্যের একক সমূহ এগুলো শিখে রাখতে হবে। এগুলো যদি আমরা না শিখি তাহলে কিন্তু আমরা পারবো না। যেমন আমরা যদি এগুলো না শিখি আমরা এই গণিতগুলো সলভ করতে পারবো না। যেমন এখানে বলা হয়েছে 1234 মিটার সমান কত কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে একক দশক শতক হাজার 1000, 1 কিলোমিটার সমান 1000 মিটার সমান কত, 1 কিলোমিটার। তাহলে এখানে হবে প্রথমটা 1 কিলোমিটার। 234 মিটার সমান তাহলে 200, তাহলে এখানে 100, তাহলে 100 মিটার সমান যখন 1 হেক্টোমিটার হয় তাহলে এখানে 2 হেক্টোমিটার হবে হিসাবে। তারপর এখানেতে 34 অর্থাৎ 10 মিটার, তাহলে হবে আমাদের এখন এখানে 10 মিটার, এখানে 30 আছে, তাহলে 10 মিটার সমান যদি 1 ডেকামিটার হয়, 30 মিটার সমান 3 ডেকামিটার, তাহলে এখানে হবে 3 ডেকামিটার। 3 ডেকামিটার বুঝছেন আশা করি। এখানে হবে এই ঘরে হবে 3 ডেকামিটার।
আর এদিকে পিছনে হবে 4 মিটার। 1 মিটার সমান 1 মিটার, যেহেতু 4 মিটার সমান 4 মিটার হবে। আশা করি বুঝাতে পেরেছি। তারপর হচ্ছে 3050 মিটার, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। তারপরে আমরা যাই, এখানে বলা হয়েছে এখন আমাদের যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো। তাহলে আমরা যদি উপরের 4টা মুখস্থ করে রাখতে পারি, এই যে উপরের 4টা যদি মুখস্থ করে, এই 4টা যদি মুখস্থ করতে পারি, এই 4টা মুখস্থ করে রাখতে পারলে তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম নেই, আমরা যে কোনো গণিত সমাধান করতে পারবো। এখন আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা, SW। তারপর এখানে হচ্ছে ওজন, ঠিক তেমনি আমাদের পরিমাপের মতো ওজনটাও কিন্তু সেম। এটা হচ্ছে ওজন, এটা হচ্ছে ওজন, ওজন। তাহলে আমাদেরকে অবশ্যই এই 4টা শিখে রাখতে হবে। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম, 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম, বা 1 গ্রাম সমান 1 গ্রাম। এটা তাহলে আমরা ঠিক আগের নিয়মের মতো এটাই করতে পারবো। আমাদের গণিত আসলে এরকমই আসবে, বা একটা গল্প দিয়ে সাঁতরাতে পারে, বলবে যে রহিম এত গ্রাম তেল কিনেছেন বা এত টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করছে। তাহলে এখন আপনি এটাকে কেজি গ্রামে ভাগ করে দেখান, কেজি গ্রাম, গ্রাম থেকে কেজি, আবার হেক্টোগ্রাম, আবার হেক্টোগ্রাম থেকে ডেকাগ্রাম, এরকম করে ভাগ করে দেখান, এভাবে বলা হবে। তাহলে আমরা যদি এই 4টা সম্পূর্ণ শিখে ফেলতে পারি তাহলে এই গণিতগুলো আমাদের জন্য একদম ইজি। আমরা পরবর্তীতে যাই। তাহলে এগুলো সবগুলোই সেম। আমি আমার স্টুডেন্টদেরকে সবাইকে কিন্তু এগুলো করিয়ে ফেলেছি, তাই আমি জাস্ট ওদের কাছকে রিভাইজ দিচ্ছি এবং ওদেরকে অবশ্যই আমি এগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তাই এখান থেকে এগুলো ভালো করে যদি শিখে থাকেন বা যদি ভুলেও যান তাহলে অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে এই চার্টগুলো শিখে ফেলার। এগুলো যেমন আপনার MCQতে আসতে পারে, সেগুলো যেমন আপনার সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, আবার আপনার গণিতের জন্য কাজে লাগতে পারে। তাহলে আমরা যদি এই সংক্ষিপ্ত মানে এই চার্টের পড়াগুলো শিখে ফেলি, মনে রাখি এটা আমাদের যে কোনো দুনিয়া জীবনে যে কোনো কাজে লাগবে। আপনি কোনো বাজার করতে চান তখন আপনার অবশ্যই কাজগুলো লাগবে। যেমন আমরা যদি দোকানে চাল কিনতে চাই তাহলে 1 কুইন্টাল বা এগুলা প্রয়োজন হবে। আমাকে চাল দেন, 1 কেজি চাল দেন, আমাকে 2 কেজি চাল দেন, এরকম। তাহলে 1 কিলোগ্রাম মানে 1 কেজি সমান 1 কুইন্টাল, 100 কিলোগ্রাম, 100 কেজি বা 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল চাল, এরকমই। তাহলে উদাহরণস্বরূপ ছোটো গাড়িগুলোর ওজন প্রায় 1 থেকে 2 মেট্রিক টন এবং বাসের ওজন প্রায় 8 থেকে 10 মেট্রিক টন, বড় বিমানগুলো 400 মেট্রিক টনের বেশি। তাহলে এখন খালি করে এই চিহ্নগুলো বসাতে বলা যায়, অর্থাৎ বৃহত্তম আর ক্ষুদ্রতম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2.5 কেজি থেকে 800 গ্রাম। তাহলে 2.5 কেজি বড় নাকি 800 গ্রাম বড়? দেখি আপনারা বলেন তো চিন্তা করে কমেন্ট বক্সে। 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন, 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল, 10 কুইন্টাল সমান 1 মেট্রিক, তাহলে 2.5 কেজি। 1 থেকে 2 মেট্রিক টন এবং বাসনে প্রায় 8 থেকে 10 মেট্রিক টন, বড় বিমানগুলো 400 মেট্রিক টনেরও বেশি। তাহলে 2.5 কেজি থেকে 800 গ্রাম কোনটা বড় মনে হচ্ছে আপনার? বড় মনে হচ্ছে এটা 800 গ্রাম। 3600 কেজি 4 মেট্রিক টন। তাহলে এখানে বোঝা যাচ্ছে কোনটা বড় বলেন তো? 1 থেকে 2 মেট্রিক টন আমাদের বড়, বাসের ওজন প্রায় 8 থেকে 10 মেট্রিক টন, 1.5 মেট্রিক টন আর 9 মেট্রিক টন। তাহলে 3600 কেজি বড় নাকি 4 মেট্রিক টন বড়? অবশ্যই 4 মেট্রিক টন বড় হবে। তাহলে বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক। আর এগুলো বলা হয়েছে যে যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভেতরে এককের সাহায্যে প্রকাশ করি। কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, এগুলো এখানে বের করতে বলা হয়েছে। তাহলে অবশ্যই আগে প্রথমে এটা আর এটা যোগ করে ফলাফল বসিয়ে ফলাফলটা আসার পরে আমরা যদি মনে করেন যদি সাপোজ 4000, এটা দিয়ে বুঝিয়ে দিই আপনাদেরকে, প্রথমে 4000 আছে, তাহলে 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল, এটা কেজি। তাহলে আমাদেরকে কেজির জন্য কোথায় যেতে হবে? আমরা এখানে গিয়েছি
এটা কিলোগ্রাম, ডেসিমিটার এগুলো। এই যে কেজি, আমাদেরকে এই জায়গাতে আসতে হবে, আমাদেরকে এখানে কিলোগ্রাম কেজিতে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখন আমাদেরকে এখানে কিছু গণিত আছে, এখান থেকে অবশ্যই মাস্টলি এগুলো আসবে, কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট এই গণিতগুলো কিন্তু আসবে। রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? তাহলে পার্থক্য করতে হলে আগে আমাদেরকে বিয়োগ করতে হবে। পার্থক্য বললে আমরা বিয়োগ করতে হবে, তা যেন মনে থাকে আমাদের। মোট বললে যোগ, একত্র বললে যোগ। তাহলে এদের মধ্যে আগে কোনটা বড় সেটাই বলতে হবে। এদের মধ্যে কোনটা বড় সেটা আমাদেরকে আগে দেখতে হবে। 1.35 মিটার নাকি ভাইয়ের উচ্চতা 9.6 সেন্টিমিটার? এগুলো আপনাদের আশা করি হোমওয়ার্ক থাকবে, আপনারা করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আগামী শনিবারও বন্ধ আছে আমাদের, আমরা শনিবারে আপনাদের কাজে এগুলো সাহায্য করতে পারবো। এখন আমরা আয়তের ক্ষেত্রফলে চলে আসছি, যেগুলো আমাদের ক্লাস 6-এ গেলে অবশ্যই আমাদের পাটিগণিতে থাকবে। এখন আপাতত আমরা এখানে ফোকাস করি। আমাদের সূত্রটা শিখে রাখতে হবে, আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে গণিত দেখানো হচ্ছে উদাহরণে 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার আয়তের ক্ষেত্রফল, অর্থাৎ পুরা এটার ক্ষেত্রফলটা কত? তাহলে আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই সূত্রটা। তো দৈর্ঘ্য হতে 5 সেন্টিমিটার, প্রস্থ হতে 3, তাহলে 5 গুণ 3 সমান 15 সেন্টিমিটার। এটাই উত্তর। বর্গের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ বর্গের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, যেমন 4 4 16 হয়েছে। ক্ষেত্রফলের পার্থক্য, তাহলে এখন ক্ষেত্রফলের পার্থক্য বলা হচ্ছে 15 থেকে, এখানে এই 4 4 16 থেকে 15 যদি মাইনাস করছে 1 বর্গ, তাহলে বর্গটি ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার বড়। এই যে এখানে কিছু খালি ঘর দেওয়া হয়েছে, একটু একে এগুলো যদি এখন আমরা এগুলো শিখে নিই। 1 একর সমান 100 বর্গ কিলোমিটার, 1 হেক্টর সমান 1000 বর্গ মিটার, 1 বর্গ কিলোমিটার সমান 1 কিলোমিটার। বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল সমান। আবার আসছে সামুদ্রিকের ক্ষেত্রফল বের করা। তাহলে এখানে ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যের মান আর প্রস্থের মান দেওয়া থাকলে আমরা গুণ করে বসিয়ে দেব, বাস হয়ে গিয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল সেম বের করে একই সূত্র প্রয়োগ করতে হবে। তারপর এখানে বলা আছে ঠিক যেগুলো এতক্ষণ আপনাদেরকে যা বুঝেছি, সামুদ্রিকের ক্ষেত্রফল বের করা, দ্বিভুজের ক্ষেত্রফল বের করা, তারপর আকৃতিগুলো ক্ষেত্রফল। তাহলে 5-এর সাথে 4 গুণ, 4 5 এখানে 20, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান, তারপর দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 9 6 9 54, তারপর 5 6 30, এটাই উত্তর। তাহলে আয়তাকার দান ক্ষেত্রের প্রস্থ 750 মিটার, দৈর্ঘ্য 1200 মিটার। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 750 গুণ 1200 মিটার, উত্তর হয়ে গেল। একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে এখন আমাদেরকে প্রস্থ 50 মিটার আর ক্ষেত্রফল 4000, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, অবশ্যই আমাদের এখন দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এটার সূত্র বইয়ে কি দেওয়া আছে আমাদের? ত্রিভুজের ক্ষেত্রফলের ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে আমাদেরকে বের করতে হলে কি করতে হবে এখন বলেন তো? এই যে ত্রিভুজগুলো বের করতে হলে, এই যে ত্রিভুজগুলো যদি আমরা বের করতে চাই তখন আমাদেরকে অবশ্যই এই সূত্রটাই মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন? এটাই মাস্ট শিখে রাখতে হবে, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তারপর এখন বলা হয়েছে ক্ষেত্রফল দৈর্ঘ্য নির্ণয় সূত্র। দৈর্ঘ্য নির্ণয় সূত্র দেওয়া আছে। তারপর এখানে সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় সূত্র দেওয়া হয়েছে।
আমাদেরকে সামুদ্রিক ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে সূত্র এটা প্রয়োগ করতে হবে ভূমি গুণ উচ্চতা। সামুদ্রিক ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ওখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ থাকবে আয়তের সময়। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা বলে দিয়েছি এখানে। এই যে এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে। তারপর এখন বাকি হচ্ছে আমাদের দৈর্ঘ্য কত মিটার। তাহলে আমরা যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল পাই, তাহলে ক্ষেত্রফলের সাথে যদি প্রস্থ আমরা ভাগ করি আমরা অবশ্যই দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাই আমরা কি করব, এই প্রস্থ আর ক্ষেত্রফলকে ভাগ দিব। ক্ষেত্রফল ভাগ প্রস্থ সমান দৈর্ঘ্য বের হয়ে যাবে। একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 কিলোমিটার, বর্গ ভূমি কত সেন্টিমিটার। ঠিক সেমভাবে আমরা উচ্চতা আর ক্ষেত্রফল ভাগ দিলে ভূমি বের হয়ে যাবে। চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর ত্রিভুজ আকৃতির যেসব সূত্র দেওয়া হয়েছে ওগুলাই ব্যবহার করে আপনারা অবশ্যই এগুলো হোমওয়ার্ক করে আনবেন। তাহলে আজকে আমরা অনেক অধ্যায় পড়ে ফেললাম। আমরা এখন অনেক অধ্যায় পড়লাম, বাকি রইল আমাদের সময়। আর কত অধ্যায় বাকি দেখি তো। সময় বাকি, উপাত্ত বিন্যস্তকরণ বাকি, তারপর ক্যালকুলেটর জ্যামিতি। তাহলে আশা করি আগামীকাল আমরা এই 3টা অধ্যায় পড়ব। আজকে যে অধ্যায়গুলো পড়েছি ওগুলো আপনারা আজকে রাতে ভালোভাবে রিভাইজ করবেন এবং যেসব হোমওয়ার্ক দেওয়া হয়েছে সবগুলো অবশ্যই হোমওয়ার্ক করে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কিভাবে হোমওয়ার্ক করেছেন। যদি কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আজকের মতো ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।